বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সোমবার জঙ্গিরা আক্রমণ করল প্রাক সীমান্ত ঘেঁষা পাঞ্জাবের গুরদাসপুরে। দীর্ঘ 11 ঘন্টা ধরে সেনা জঙ্গি লড়াইয়ের পর খতম করা হয় 3 জঙ্গিকে। তবে জঙ্গিদের নিশানায় বলি হয়েছেন 3 জন সাধারণ নাগরিক, এক এসপি পদমর্যাদা অফিসার সহ 5 পুলিশ কর্মী। पब्लिक सपोर्ट पीछे पीछे चलो पीछे हो यार। आपने आउटलो दीननगर थाने के 2 मुलाजिम जख्मी हुए जिसमें दीननगर थाने के आसपास चोरी है। ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ভারতের মাটি, জঙ্গিদের ছোড়া গুলিতে ঝাঁঝরা নিরীহ মানুষের প্রাণ। সোমবার জঙ্গিরা আক্রমণ শানালো পাক সীমান্ত ঘেঁষা পাঞ্জাবের গুরদাসপুরে। দীর্ঘ 11 ঘন্টা ধরে সেনা জঙ্গির লড়াইয়ের পর 3 জঙ্গিকে খতম করা হয়। তবে ততক্ষণে জঙ্গিদের নিশানায় বলি হয়েছেন 3 সাধারণ নাগরিক, এক এসপি পদমর্যাদার অফিসার সহ 5 পুলিশ কর্মী। ভোর 5:30টা, তখনও ঘুম ভাঙেনি গুরদাসপুরবাসীর। আচমকাই আকাশ বাতাস কাঁপিয়ে গুলির আওয়াজ। প্রথমে হাইওয়ে, তারপর থানা, পরপর 2 জায়গায় হামলা চালায় জঙ্গিরা। দিনের আলো ফোটার আগে রক্তাক্ত পাঞ্জাবের মাটি। অমৃতসর থেকে পাঠানকোট জম্মু হাইওয়ে থেকে একটি সাদা রঙের মারুতি গাড়ি হাইজ্যাক করে নেয় সেনার পোশাকে থাকা সশস্ত্র জঙ্গিরা। প্রথমে তারা দীনানগর বাইপাসের ধারে বসা এক খুচরো বিক্রেতাকে গুলি করে হত্যা করে। সেই গাড়ি নিয়েই তারা পথ আটকায় হাইওয়ে দিয়ে আসা একটি যাত্রীবাহী বাসের। বাস থামিয়ে চলে অবাধে গুলিবর্ষণ। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন যাত্রী। होटल है, ये वहाँ पे काम करते हैं, तो इसका हमें आधे घंटे बाद पता चला कि इसको भी गोली लगी है। तब तक ये इसकी डेथ हो चुकी है। आपने देखा कितने मिलिटेंट थे क्या? नहीं, ये नहीं देखा। ये तो क्या सिर्फ फायरिंग की आवाज? फायरिंग की आवाज नहीं। गाड़ी कौन सी? गाड़ी जो इंजर्ड हुआ उसकी गाड़ी छीनी उन्होंने। मारुति 800 थी, पुलिस स्टेशन साइड के। पुलिस रॉन्ग साइड के। कितने बजे की बात है? 5:30। तो यहाँ पे कितना फायर हुआ? यहाँ पे 3 राउंड के करीब। বাসে হামলা চালানোর পর জঙ্গিরা রওনা হয় দীনানগর থানার উদ্দেশ্যে। ভারত পাক সীমান্ত থেকে যার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সকাল 6টা নাগাদ অতর্কিতে থানায় হামলা চালায় সেনার ছদ্মবেশে থাকা জঙ্গিরা। গুলির পাশাপাশি চলে গ্রেনেড বর্ষণ। থানা চত্বরে থাকা সমস্ত পুলিশ কর্মীকে নির্বিচারে হত্যা করে জঙ্গিরা ঢুকে পড়ে থানার ভিতরে। কিছুক্ষণের মধ্যেই থানা ঘিরে ফেলে পাঞ্জাব পুলিশ। একে একে পৌঁছে যায় সেনাবাহিনী এবং পাঞ্জাব পুলিশের সোয়াট টিম। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। অপারেশন চলাকালীনই জঙ্গিদের গুলিতে শহীদ হন পাঞ্জাবের গোয়েন্দা বিভাগের পুলিশ সুপার বলজিৎ সিং। জঙ্গিরা থানার ভিতর থেকে গুলি ছুটতে থাকে, পাল্টা জবাব দেন জওয়ানরা। প্রথমে শোনা গিয়েছিল যে জঙ্গিরা সেখানে কয়েকজন নিরীহ মানুষকে পণবন্দি করে রেখেছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু জানিয়ে দেন জঙ্গিরা পুলিশ স্টেশন লাগোয়া একটি পরিত্যক্ত ব্যারাকে আশ্রয় নিয়েছে, ফলে কাউকে পণবন্দি করা হয়নি। প্রায় 11 ঘন্টা লড়াই চলার পর বিকাল 5টা নাগাদ সব জঙ্গি খতম হওয়ার খবর আসে। হামলার দায় কোনো জঙ্গি সংগঠন স্বীকার না করলেও গোয়েন্দাদের প্রাথমিক অনুমান এর নেপথ্যে লস্করি তৈবা থাকতে পারে। পাকিস্তান থেকে পাঞ্জাবে ঢুকে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশটিকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর। সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা কখনোই প্রথমে আক্রমণ চালাবো না, কিন্তু আঘাত লাগলে মুখের উপর যথাযথ জবাব দেব। पंजाब में कुछ आतंकवादी बॉर्डर के समीप एक पुलिस स्टेशन में घुस गए हैं और इस संबंध में कार्रवाई चल रही है। प्रातःकाल ही मैंने नेशनल सिक्योरिटी एडवाइजर, होम सेक्रेटरी और साथ ही कई अधिकारियों से बातचीत की है। फोर्स वहां उस स्थल पर रवाना की जा चुकी है, कार्रवाई चल रही है। इससे अधिक इस समय कुछ नहीं कहना चाहूंगा। मैं समझता हूं कि परिणाम की प्रतीक्षा कीजिए। मैं अभी कोई कमेंट इस संबंध में नहीं करूंगा। अभी तक कार्रवाई चल रही है और मैं पूरी तरह से आश्वस्त हूं कि हम इस कार्रवाई में कामयाब होंगे। अभी ऑपरेशन चल रहा है, तब तक फिगर मैं नहीं बतलाऊंगा। सिचुएशन इज अंडर कंट्रोल, डोंट वरी। फोर्सेस हैज ऑलरेडी मूव्ड देयर। हमारी सभी से, पंजाब के मुख्यमंत्री जी श्री प्रकाश सिंह जी बादल से, एनएसए से और होम सेक्रेटरी से और डायरेक्टर जनरल बॉर्डर सिक्योरिटी फोर्स से भी बात हो चुकी है। डायरेक्टर जनरल बॉर्डर सिक्योरिटी फोर्स को भी मैंने कहा है कि पूरी सीमाओं पर जो है अपनी फोर्स को पूरी तरह से अलर्ट कर दिया जाए। প্রসঙ্গত দীর্ঘ 8 বছর পর জঙ্গি হামলায় রক্ত ঝরল এক সময়ে বব্বর খালসা সন্ত্রাসের শিকার হওয়া পাঞ্জাব।
শেষবার 2007 সালের 14 অক্টোবরে শক্তিশালী বিস্ফোরণে 7 জন মারা যান ও 30 জন আহত হয়েছিলেন। হামলার খবর আসতেই দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করে কেন্দ্র। বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাব থেকে বেরোনোর সমস্ত রাস্তা, বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি, খালি করে দেওয়া হয় রাস্তা, বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক সীমান্ত, নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ রেলপথটি হবে ব্রড গেজ ও মিটার গেজ উভয় গেজের সমন্বয়ে। সোমবার আগরতলা রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দের সঙ্গে বৈঠক করেন এনএফ-রেল এর নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার হরপাল সিং। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিস্তারিত জানান। আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ রেলপথটি হবে ব্রড গেজ ও মিটার গেজ উভয় গেজের সমন্বয়ে। আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া রেল স্টেশনের মোট দূরত্ব 15 কিলোমিটার। এর মধ্যে আগরতলা থেকে ভারতের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকার মোট দূরত্ব 5 কিলোমিটার এবং সীমান্ত থেকে আখাউড়া রেল স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার। এর মধ্যে ভারতীয় অংশের 5 কিলোমিটার রেলপথ হবে ব্রড গেজ এবং বাংলাদেশের অংশের 10 কিলোমিটার রেলপথ হবে মিটার গেজ। সোমবার আগরতলায় ত্রিপুরা পরিবহন মন্ত্রী মানিক দের সঙ্গে বৈঠক করেন এনএফ রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার হরপাল সিং। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। তিনি আরও জানান, বাংলাদেশের পশ্চিম অংশে বিজি রেলপথ চালু হলেও সে দেশের পূর্বাঞ্চলে এখনও রেলপথ এমজি লাইনেই রয়েছে। তাই আগরতলা আখাউড়া রেলপথটিকে বিজি এবং এমজি লাইনে নির্মাণ করতে হচ্ছে প্রথম পর্যায়ে। আগরতলা রেল স্টেশন থেকে বিজি ট্রেন নিশ্চিন্তপুর পর্যন্ত যাবে এবং বাংলাদেশের এমজি ট্রেনের সঙ্গে তা পরিবর্তন করে নেওয়া হবে, যেমনটা এতদিন আসামের লামডিং স্টেশনে হয়ে আসছিল। তবে বাংলাদেশ এই লাইনকে 5 বছরের মধ্যে বিজিতে পরিবর্তন করবে বলেও জানান হরপাল সিং। Kumarghat Agartala railway line. So we were having discussion on that railway line and the facilities which we are expecting, cooperation which we are expecting from the state government. They have assured us full cooperation for early completion of this gas conversion work. That will be BG line up to Nishinpur border, but from Bangladesh side we will be having meter gauge line. So at border we will be having transshipment facility from meter gauge to broad gauge to meter gauge. পাশাপাশি তিনি জানান, এদিন ত্রিপুরার কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত রেলপথ এমজি থেকে বিজিতে উন্নীত করার বিষয়ে ত্রিপুরার পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এই রেলপথকে বিজিতে উন্নীত করার জন্য ত্রিপুরা সরকার সব ধরনের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান। बांग्लादेश साइड से मीटर गेज ट्रेन आएगा हमारे कंट्री, हमारे बॉर्डर पर, उसके बाद हम उसको ट्रांसशिप कर लेंगे और लेटर ऑन ओवर द पीरियड से इन द पीरियड ऑफ 5 years दे आर आल्सो हैविंग प्लानिंग फॉर ब्रॉड गेज. बांग्लादेश इज आल्सो हैविंग प्लानिंग फॉर ब्रॉड गेज बिकॉज ईस्टर्न बांग्लादेश इज ऑन मीटर गेज, वेस्टर्न इज इन ब्रॉड गेज, डुअल गेज. So they are having planning for conversion of their meter gauge also to broad gauge. এ প্রসঙ্গে উল্লেখ্য যে আগরতলা আখাউড়া রেল লাইনের প্রথম 3.7 কিলোমিটার হবে ফ্লাইওভারের উপর দিয়ে, অর্থাৎ আগরতলা থেকে রেল লাইনটি ফ্লাইওভারের উপর দিয়ে বের হয়ে 3.7 কিলোমিটার দূরে গিয়ে মাটিতে নামবে। এই এলাকার ঘনবসতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারত বাংলাদেশের মোট 15 কিলোমিটার রেলপথই নির্মাণ করবে রেলওয়ে নির্মাণ সংস্থা ইরকন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঋষিমুখে উদ্বোধন হলো দৈনিক 3 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন জল পরিশোধনাগার। উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক, ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্যের এমন কোনো জায়গা থাকবে না যেখানে পানীয় জল পৌঁছয়নি, কোনো পাড়াই জলবিহীন থাকবে না। কাজটা কঠিন হলেও অসাধ্য সাধনে দৃঢ় প্রত্যয় শোনা গেল মন্ত্রী রতন ভৌমিকের গলায়। রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঋষিমুখে নবনির্মিত গ্রামীণ পানীয় জল পরিশোধনাগার উদ্বোধন করেন মন্ত্রী। দৈনিক 3 লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন জল পরিশোধনাগারটির এলাকাবাসীকে উৎসর্গ করে মন্ত্রী বলেন, সারা ভারতবর্ষে জল খাবার জন্য করি, সকল যে অর্থ আমরা ব্যবহার করি সঠিকভাবে ব্যবহার করে যাতে সব মানুষকে জলের তালগুলো আমাদের এই সরকার নতুন যারা এসেছেন তারা মুখে বলেছেন যে স্বচ্ছ ভারতের একটা অংশ মিলিত, কিন্তু আমরা দেখলাম এই যে ভারত তৈরি করেছেন তাতে 4 ভাগে 1 ভাগ জলের চায় করছে। আমরা কিভাবে করবো জানি না, এর মধ্যে আমরা রাজ্যে আলোচনা করছি, আমরা এই দিল্লি সরকার, কিন্তু দপ্তর 3 লক্ষ 60,000 টাকা 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 3 লক্ষ 60,0
আগে থেকে কমেছে। এটা সবাই আমরা জানি যে আমাদের যে বনভূমি যেটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে আমাদের নদী বা ছড়া নালা যেগুলি আছে এগুলি জলের ধারণ ক্ষমতা কমে গেছে, আর যাই জলের সেটা আমাদের। এদিন মঙ্গল প্রদীপ জেলে অনুষ্ঠানের সূচনা করেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। তিনি তার ভাষণে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বিশেষ তালিকাভুক্ত রাজ্য তুলে দেওয়া, পরিকল্পনা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া সহ একাধিক বিষয়ে সরব হন। সবকিছু করে ফেলবে। এখন এই 14 মাসে দেখা যাচ্ছে যা কথা দিয়েছে একটা কথাও একটা প্রতিশ্রুতি তারা রাখে, তার ধার কাছে নেই। খাদ্য নিরাপত্তা বলছে ওগুলি যা এখন হচ্ছে না, করেনি আগের সরকার। আগে কেন্দ্রের প্রধানমন্ত্রী ছিলেন, তারা সব তথ্য নিয়ে এটা ঠিক করেছেন। 11টা রাজ্য, 35টা রাজ্যের মধ্যে দেশের কিছু রাজ্যের তুলনায় অনেক বেশি। গোটা অনুষ্ঠানকে ঘিরে যেন উৎসবের মেজাজ, কারণ ঋষ্যমুখ ব্লকের হরিপুর আশ্রমপাড়ার একটি টিলা জঙ্গল ভূমি পরিষ্কার করে এখানে তৈরি হয়েছে এই জল পরিশোধনাগার। এই কাজে যুক্ত সমস্ত কর্মী, আধিকারিক ও এলাকাবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান শিউলি লোধ, বর্তমান চেয়ারম্যান আশিস দত্ত, রূপেন চৌধুরী। অন্যদের মধ্যে ভাষণ দেন দপ্তরের মুখ্য প্রকৌশলী বি.কে. দেববর্মা। রবিবার এই প্রকল্পটি উদ্বোধন হওয়ায় উপকৃত হবেন ঋষ্যমুখ, হরিপুর, দেবীপুর এই 3টি গ্রাম পঞ্চায়েতের 15টি গ্রাম। এক কথায় 7025 জন মানুষ এখন থেকে ঘরে বসেই পাবেন পরিশ্রুত জল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আবারও রাজ্যে 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি মামলার শুনানির দিন পিছিয়ে গেল। আগামী 9 অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রাজ্যের 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলার সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর স্থির হওয়ার কথা ছিল। অর্থাৎ আগরতলা হাইকোর্ট এই সকল শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল বলে ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন করেছিল তার দিনক্ষণ এবং কত নম্বর আদালতে মামলা পরিচালিত হবে তা ঘোষণা দেওয়ার কথা ছিল সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের, কিন্তু সোমবার তা নির্ধারিত হয়নি। আগামী 9 অক্টোবর এই মামলার রায় ধার্য করার দিন নির্ধারিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 51তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিশালগড়স্থিত স্থানীয় একটি কনফারেন্স হলে। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল শাহ সহ অন্যান্যরা। সোমবার বেলা 1টায় বিশালগড়স্থিত স্থানীয় একটি কনফারেন্স হলে বিশালগড় প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 51তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাধারণ সভার সূচনা করেন। উদ্বোধক তার বক্তব্যে বলেন, ভারতবর্ষের কৃষকেরা আজ ছন্ন ছাড়া, বাঁচার কোনো উপায় নেই। তাদের কোনো ভর্তুকি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আরও বলেন, পাকিস্তান এবং বাংলাদেশে কৃষকদের অধিক ভর্তুকি দেওয়া হচ্ছে। তাছাড়া তিনি মোদী সরকারের মেড ইন ইন্ডিয়া নীতি এবং বিদেশি পুঁজির তীব্র সমালোচনা করেন। এদিনের এই সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় সমিতির চেয়ারম্যান হিমাংশু সিনহা এবং সন্তোষ বিশ্বাস সহ অন্যান্যরা।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি দুদিনের কেন্দ্রীয় অধিবেশন শেষ হল শান্তিবাজার কমিউনিটি হলঘরের সভাগৃহে। শনিবার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, বিধায়ক বাসুদেব মজুমদার ও যশবীর ত্রিপুরা সহ অন্যান্যরা। কংগ্রেসের গৃহীত জনবিরোধী নীতিগুলি আরও দ্রুতগতিতে কার্যকর করছে বিজেপি। স্বাধীনতার পর কেন্দ্রের কোনো সরকারের বিরুদ্ধে এক বছরের মধ্যে এত দুর্নীতির অভিযোগ ওঠেনি। দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির দুদিনের কেন্দ্রীয় অধিবেশনের প্রকাশ্য সমাবেশে এই ভাষাতেই বাম শিক্ষক কর্মচারীদের চেতনায় শান দিলেন সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা মন্ত্রী বাদল চৌধুরী। রবিবার শান্তিরবাজার কমিউনিটি সভাগৃহে শেষ হল দুদিনের অধিবেশন। শনিবার সকালে শুরু হয় অধিবেশন। শনিবার সন্ধ্যায় আয়োজিত প্রকাশ্য সমাবেশে বাদল চৌধুরী মোদী সরকারের এক বছরের কাজ তুলে ধরে তীব্র সমালোচনা করেন। সরকারে আমরা যাব যেহেতু বিজেপি যাতে কোনোভাবে সরকার তৈরি করতে না পারে, বাইরে থেকে সেই সরকারটাকে আমরা সমর্থন করি। এবং আমরা কিন্তু শব্দ ছাড়া করিনি। আমরা কংগ্রেসকে বলেছি একটা কর্মসূচির ভিত্তিতে তোমার সঙ্গে আমরা বোঝাপড়া করবো, তোমাকে সমর্থন দেবো, তুমি যাতে সরকার চালাতে পারো। এই এনএসএল যেটা ন্যাশনাল হেলথ মিশন, এই সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি কিন্তু আমরা বামপন্থীদের চাপ দিয়ে ওদের বাধ্য করব। আমাদের চাপে পড়ে এই কংগ্রেস পরিচালিত সরকার তারা বাধ্য হয়েছিলেন এই কর্মসূচিগুলি। তারা জানে যাতে গরিব মানুষ উপকৃত হবে, অনারের মৃত্যুর হাত থেকে মানুষ রক্ষা পাবে, বাঁচতে পারবে, মানে সে সমস্ত দিক থেকে। এদিন ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মহুয়া রায়, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অসীম পালও বক্তব্য পেশ করেন সমাবেশে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই বিধায়ক বাসুদেব মজুমদার ও যশবীর ত্রিপুরা সহ কর্মচারী নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টানা বর্ষণের জেরে ময়নামা পঞ্চায়েতের অন্তর্গত কাটামুড়া এলাকার হাশেম মিয়ার ঘরে পাশের টিলা ভেঙে মাটির ধস পড়ে। এতে ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় প্রশাসন যেন তাদের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এখন এটাই তাদের দাবি। গত কয়েকদিন যাবৎ অবিরাম বর্ষণে নাজেহাল রাজ্যবাসী। অবিরাম বর্ষণে বাড়ি থেকে বেরোনোই অসম্ভব হয়ে পড়েছে। তার উপর রয়েছে বাড়িঘরে জল ঢোকা সহ ধসের সমস্যা। এমনই একটি ঘটনা ঘটল ময়নামা পঞ্চায়েতের অন্তর্গত কাটামুড়া এলাকায়। ঘটনায় জানা যায়, রবিবার রাতের অবিরাম বর্ষণে রাত্রি প্রায় 2:30 নাগাদ কাটামুড়া এলাকার হাশেম মিয়ার একটি মাটির ঘরের উপর পাশের টিলা থেকে মাটি ধসে পড়ে। ঘটনার সময় ঘরে ছিল বাড়ির মালিক হাশেম মিয়া সহ তার গৃহপালিত দুটি গরু। ঘটনার আঁচ করতে পেরে হাশেম মিয়া তার দুটি গরু সমেত বাইরে বেরিয়ে আসেন। ধসের ফলে তার ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের একটি দেওয়াল সম্পূর্ণরূপে ভেঙে গেছে। ঘরের ভেতরে থাকা একটি টিভি সমেত বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বড় ধরনের কোনো আঘাত না লাগলেও হাশেম মিয়া সামান্য আহত হন। তাছাড়া একই বাড়ির আরও দুটি ঘরও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান বাড়ির মালিক হাশেম মিয়া। একটি ঘরের একটি দেওয়াল ধসে গেছে এবং অন্যটির উপর মাটির ধস পড়ে। আগামী কিছুদিন পরে দিনমজুর হাশেম মিয়ার মেয়ের বিয়ে। আর এ অবস্থায় তার দুটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অসহায় হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার। যদিও স্থানীয় পঞ্চায়েত থেকে কোনো প্রতিনিধি এখনো আসেননি তার বাড়িতে বলে জানান হাশেম মিয়া। আমি ঘুমাছিলাম, ঘুমো থাকনে একটা শব্দ হইলো ধীম ঘুরে উঠছে, তখন আমি এই মুড়া ভাঙ্গিয়া একটা দশ পড়লো, এই ওয়ালটার ভিতরে বাড়ি গিয়া এই ওয়ালটা আমার ঘুরে গেল। তাড়াতাড়ি আমি গরু ডুরিয়ে বাড়িছি। ঘরে আমি আসিলাম, এই ঘরে আর অন্য কেউ আসিল না, এই ঘরে আমি আসিলাম। গরুটি থাকে আসিল, আমার ঘরের ভিতরে মালমাত্তা অনেক কিছু আছে আসিল। ধান টান দিয়ে বার করছি। 2 বছর এই ঘরটা বাঁধছি, এরকম হয়েছে না। অনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে দে আমার ধরেন না 20,000 টাকার মাল ক্ষতি হয়েছে। আমি অনুপঞ্চায়েতে গেছিল, আমি বুঝছিল আসি। আমার জিয়ের বিয়া 30 তারিখ বিয়া। আমি কি করি, কই যাই, কি করি, আমার কোনো উপায় নেই। এ অবস্থায় হাশেম মিয়া ও তার পরিবারের একটাই দাবি, প্রশাসন যেন তাদের পাশে দাঁড়ায় এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি ধরেন না আমার জিয়ের বিয়েও গনাইছে, তখন আমি যদি কিতেদি করি আমি অস্বাস্থ্যের উপর হয়ে গেলাম। সরকার যদি আমার দয়া দরিয়া কিছু দেয় তাহলে আমি পাইলাম, ঘরটা বানলাম। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে সোমবার কমলপুর আমবাসা সড়ক অবরোধ করল বিজেপি দলের সুরমা মণ্ডল কমিটি। পরে এসডিপির আশ্বাসে অবরোধ মুক্ত করে তারা।
হালাহালি দেবীছড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী ধলাই নদীর উপর পাকা ব্রিজের পূর্ব পাশে অ্যাপ্রোচ রোড তৈরি করা, চানকাপ থেকে দেবীছড়া পর্যন্ত ইটসোলিং রাস্তা মেরামতি করা ইত্যাদি বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার কমলপুর আমবাসা সড়ক অবরোধ করল বিজেপি দলের সুরমা মণ্ডল কমিটি। দুপুর 12টা নাগাদ বিজেপি দলের কর্মী সমর্থকরা হালাহালি দক্ষিণ বাজারে বাস ফেলে পথ অবরোধে বসে। বিজেপি দলের পথ অবরোধের ফলে কমলপুর আমবাসা সড়কে অসংখ্য গাড়ি আটকে যায়, যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। একসময় শাসক দলের কিছু সংখ্যক সমর্থক বিজেপি দলের পথ অবরোধ করতে বাধা দিলে দুদলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশ এসে ঘটনার সমাধান করেন। বিজেপি দলের জেলা সম্পাদক অনাদি সরকারের বক্তব্য, হালাহালি থেকে দেবীছড়া যাওয়ার রাস্তা খুবই খারাপ। প্রশাসন রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো ভূমিকা না নেওয়ায় তাদের এই সিদ্ধান্ত। দেবীছড়া, চানকাপ, জামতো, দুর্গাচমনি, মহাবীর, এই একটা বেহাল রাস্তার অবস্থা আজকে দীর্ঘদিন যাবৎ। এখানে যে রাস্তাটা একদম কাঁচা রাস্তা, ড্রেন করে রাখা হয়েছে মাঝে মধ্যে, তারপরে কাদা মাটি, যাত্রীরা এই 4-5টা গ্রাম, এদিকে কয়েকটা গ্রাম আছে, এটা সাংঘাতিক দুর্ভোগ। হালাহালি গাঁওসভার প্রধান রঞ্জিত সিনহা পাল্টা অভিযোগ করেন, এই অবরোধের কোনো যুক্তি নেই, ওদের হাতে কোনো তথ্যও নেই, অযথা এই অবরোধ করছে। ঘটনার খবর পেয়ে এসডিপিও উত্তম কুমার বণিক ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা পথ অবরোধ মুক্ত করে। এসডিপিও উত্তম কুমার বণিক বলেন, রোড ব্লকের খবর পেয়ে এসেছি এবং পূর্ত দপ্তরকে জানিয়েছি। এটা একটা রোড ব্লক ছিল এখানে দেবীছড়ার দিকে রাস্তা কনস্ট্রাকশন নিয়ে, তো একটা পক্ষ রাস্তা রিপেয়ারিং এর দাবিতে এখানে এসেছিলেন। তো আমরা খবর পেয়ে, স্টাফ তো আগে থেকেই ছিল, তারপর এসডিও পিডব্লিউডিকে বললাম, উনি এলেন, আমি এসে কথাবার্তা বলে এখন এটা সব সর্ট আউট হয়ে গেছে। হালাহালি দেবীছড়ার মধ্যে স্থায়ী রাস্তা নির্মাণের দাবি দীর্ঘদিনের। নদীর পূর্ব পারে অসংখ্য মানুষ দীর্ঘদিন ধরে খুব কষ্ট করে চলাফেরা করছে। জমি সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে রাস্তা নির্মাণ হচ্ছে না বলে দাবি করেন পূর্ত দপ্তরের এসডিও সুসেন চক্রবর্তী। আজকে যে রাস্তা রোকো করছে ওইটার ওনাদের মেন সমস্যা হচ্ছে হালাহালির যে আরসিসি সেতুর পূর্বাংশে যে দেবীছড়া এন্ডের যে অ্যাপ্রোচটা কাজ বন্ধ আছে দীর্ঘদিন যাবত, এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা জায়গার ভ্যালুয়েশন সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে। এখন যে মালিক তার মধ্যে ওয়ারিশদার 5-6 জন আছে, সবাই মিলে যদি একখানে হইয়া আমরা ডিটটা করে দিয়ে দেয়, আমরা চেক দিয়ে দেবো, আমরা কাজ আরম্ভ করতাম পারি। মেন সমস্যা এই জায়গা থেকে এখন আটকে রয়েছে। টাকারও কোনো সমস্যা নাই, রেটও ওনাদের সাথে কয়েকটা বৈঠকের পরে রেটও ফিক্স হয়ে গেছে। এখন ওয়ারিশদারা সবাই একখানে হইয়া কমলপুর আইব, ডিটও রেডি আছে, ডিটে সই করবো, চেক লয়ে যাইব, আমরা কাজ করবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার উদয়পুরে শুরু হলো প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন কেবিআই স্কুল ও বোর্ডিং সংলগ্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদয়পুরে শুরু হলো সোমবার। নানা স্বাদের ফুল ফল সহ বিভিন্ন প্রজাতির প্রায় 14,000 চারা গাছ উদয়পুর মহকুমায় রোপণ করার মধ্য দিয়ে জননেতার জন্মশতবর্ষ উদযাপন করা হবে। প্রয়াত দশরথ দেব রাজ্যের জাতি উপজাতি মানুষের মৈত্রীর সেতু ছিলেন, রাজ্যের সুন্দর পরিবেশ সৃষ্টি করার অন্যতম কারিগর। তারই জন্মের শতবর্ষ উদযাপনে প্রকৃতির সাথে মানুষ ও গাছের সম্পর্ককে আরো নিবিড় করতে বৃক্ষরোপণের উদ্যোগ সিপিআইএম-এর। কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় শুরুর দিনেই। সোমবার সিপিআইএম মধ্য অঞ্চল কমিটির উদ্যোগে কেবিআই স্কুল ও বোর্ডিং সংলগ্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বৃষ্টি ভেজা সোমবারের সকাল, তারপরেও জননেতাকে শ্রদ্ধা জানাতে এবং বৃক্ষরোপণ করতে সাধারণ অংশের মানুষ ছিলেন হাজির। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য রাখাল মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, অঞ্চল সম্পাদক তপন দেব, ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। প্রত্যেকেই রোপণ করেন চারা গাছ। মানিক বিশ্বাস আলোচনা করতে গিয়ে বলেন, সমতলে এসে খাদ্যের জন্য মানুষের বাড়িতে আসছে, কাজে মানুষের সাথে বন্যজন্তুদের বিরোধ ক্রমাগত বাড়ছে। যদি এই ভারসাম্যকে রক্ষা করতে হয়, বৃক্ষ ছাড়া কোনো আমাদের পথ নেই। সে কারণে আমাদের বামফ্রন্ট এবং অন্যান্য সম্মিলিতভাবে দশরথদেব জন্মশতবর্ষ কমিটি গঠিত হয়েছে। এই জন্মশতবর্ষ কমিটি এই মাস এবং আগামী মাসের আগস্টের ফার্স্ট উইকের মধ্যে সারা রাজ্যে 1 লক্ষ চারা রোপণ করবেন, চারাগুলি নিজেরা রক্ষা করবেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া আমরা আমাদের মহকুমায়
সকল অংশের নাগরিকদের আমরা আহ্বান জানিয়েছি। শুধু আমরা লাগাবো তা না, আমরা চাই প্রত্যেকটা বাড়িতে একটি করে ফলের গাছ লাগান, অথবা একটা নিম গাছ লাগান, অথবা যে কোনো একটা গাছ আপনি কিনে নিয়ে পরিবারের সবাই মিলে আপনার যে ছোট্ট জায়গাটা আছে এই ছোট্ট জায়গাটার মধ্যে সবাই সামনে নিয়ে সবাইকে নিয়ে একসাথে গাছটা লাগান, গাছটা যত্ন করুন। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট, তাই লাইফ সুপারহিট।